নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে পত্রিকা আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আসলে অনেক দিন ধরেই আমাদের এই ফেসবুক লাইভ যে সাহিত্য আড্ডাটা চলছিল, মাঝে কিছুদিন বন্ধ ছিল। তো নানান কারণে অফিসেও একটা ব্যস্ততা, শরীরেও অনেক সময় একটু ভালো থাকে না, এসব নানান কারণে আমাদের এই সাহিত্য আড্ডাটা বন্ধ ছিল। তো আবার শুরু হবে এবং আমরা বিশিষ্ট কবি সাহিত্যিকদের বলেছি যে তারা অনেকেই আসবেন আর ধীরে ধীরে তাদের সাথে সাক্ষাৎ করা হবে। তো যেটা বলছিলাম যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট কবি। তিনি শুধু কবি নন, সাথে তিনি একজন পুলিশ অফিসারও বটেন, প্রাক্তন পুলিশ অফিসার। তো তার সঙ্গে আলাপ করে দিচ্ছি আমি। আমার সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় জিতেন্দ্রনাথ গোস্বামী মহাশয়। দাদা, আপনাকে আমাদের সাহিত্য আড্ডায় স্বাগত। সবাইকে নমস্কার। বলুন, আপনার যে ছেলেবেলার কথা, জন্মের কথা এবং দুর্গাপুরে আসার কথা কিছু বলুন। আমার জন্ম তারিখ যদি বলা হয় 1954 সালে 5 জানুয়ারি। আচ্ছা। বড়জোড়া। আচ্ছা। আমি একটু ঠাট্টা করে বলি, এখানে তো দুর্গাপুরে ম্যাক্সিমামই মূলত বাঁকুড়া এবং বাঙালের প্রাদুর্ভাব বেশি, বাদবাকি সব আছে। এখন তো একটা মিনি ভারতবর্ষ হয়ে গেছে, সবাই আছেন। তো আমি বলি আমি ওপারের লোক, তো ম্যাক্সিমাম লোকই আমাকে ধরে নেয় ওপার মানে পদ্মাপাড়। আমি বলি পদ্মাপাড় নয়, দামোদর। তো সে যাই হোক, আমার বড়জোড়ায় পড়াশোনা মানে স্কুলিংটা। তারপর বড়জোড়া দুর্গাপুর তো কয়েক কিলোমিটারের ডিফারেন্স, অতএব বড়জোড়া দুর্গাপুরটা একটা সেই ছোট শৈশব থেকেই দুর্গাপুরে আসা বলতে গেলে আসা। আর আচ্ছা, তারপরে আপনি আপনার চাকরি জীবনের কথা কিছু বলুন। চাকরি জীবন বলতে পেটের দায়ে আমি পুলিশ হয়ে গেছিলাম, কিন্তু আপনারা যেটা ভাবেন যে পুলিশ মানে এই 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 সেটা আর কি, মানে তিক্ত অভিজ্ঞতা, ভালো চেয়েতে তিক্ত অভিজ্ঞতার কথাই ভাবেন। তো আমি সেটা হতে পারিনি। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি। আমি তখন অন্ডাল থানায় আর কি, থানায় তো যারা যান তারা তো সাধারণত সমস্যা নিয়েই যান। তো সেরকমভাবে থানার কাছ থেকে ব্যবহারটা ঠিক পান না আর কি। পান না মানে সেটাও অনেক কারণ আছে, কেননা লোকগুলো তো আমাদের ঘর থেকেই যায়, পুলিশে আকাশ থেকে পড়ে না। কিন্তু সেখানে এমনই তাদের উপর প্রেশার থাকে, এমনই দিনে 2-3টে পর্যন্ত ডিউটি করতে হয়। তারপর লেখালেখি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের কেস, আর আজকে এক কেস হচ্ছে তো কালকেই আর একটা পাচ্ছি, আজকেই 2-3খানা কেস পেয়ে গেলাম। সবগুলো কি ইয়ে করতে হবে, যেন ডিউটিগুলো করেও। এনিওয়ে, আমি একটা ইন্টারাপ্ট করছি। ইদানিং আমরা যে পেপারে যেসব ঘটনাগুলো দেখছি, তাতে কি মনে হয় না যে মানে যে এই যে পুলিশের যে ভূমিকাটা, সেটা যে নিরপেক্ষতা আগে যেটা ছিল, এখন কি সেটা আছে না? আসলে কি, যদি নিরপেক্ষতা তাকে করতে হয়, থাকতে হয়, তাহলে তাকে খুব সংগ্রাম করে, কষ্ট করে ডিপার্টমেন্টে পর্যন্ত চাপ দেবে, সুপিরিয়ররাও পর্যন্ত চাপ দেবে। রাজনৈতিক নেতারা সবসময় চেষ্টা করে যে পুলিশকে ব্যবহার করতে, বিপক্ষও পুলিশকে গাল দেয়, আবার সরকার পক্ষের লোকরাও পুলিশকে গাল দেয়, অথচ সবাই সুযোগটা নেয়। এই হচ্ছে মুশকিল। এটা শুধু এখন তো খুব বেশি বাড়াবাড়ি দেখছি, এটা আগেও ছিল। কিন্তু প্রথম দিকে সে কংগ্রেসের আমলের সময় সে নকশালের কথা ছেড়ে দিলে সাধারণের পক্ষে খুব একটা ক্ষতি হতো না, পুলিশটা বলছে অনেক সময়। আবার এটাও বলে রাখছি, পুলিশ আর যাই হোক, পুলিশের কাছে গেলে সাহায্যটা পাওয়া যায়। কেস কাছারি হলে সেগুলো তো কেসের অনেক পেন্ডিং, অনেক কিছু ব্যাপার, সে অনেক জটিলতা। সাধারণভাবে চুরি চট্টা এই ঝামেলা, এগুলো পুলিশ এগিয়েই যায় সঙ্গে সঙ্গে।
তো আচ্ছা, লেখালেখিতে কিভাবে আসা সেটা একটু বলুন। হ্যাঁ, প্রথম এখন লেখা কোথায়? হ্যাঁ, আমার প্রথম লেখা আমি স্কুল জীবনেই শুরু করেছি, সম্ভবত 1966-67 সালে স্কুলে পড়ি, একদম নিচু ক্লাসে। তখন থেকে আমার ভেতরের সত্তাটাই হচ্ছে কবি সত্তা। পরে আমি পুলিশ হলাম, মানে কবির থেকে পুলিশ হলাম, মানে পুলিশ থেকে কবি হয়নি। হ্যাঁ, তা এমন হতো স্কুল ম্যাগাজিনে, সেগুলো আমি যেগুলো লিখতাম, হয়তো আরও কিছু বন্ধু বান্ধব বা জুনিয়র ছেলে আমার কাছ থেকে লেখা নিয়ে সেই লেখাগুলো সেই পত্রিকায়, স্কুলের ম্যাগাজিনে বের হতো। তারপরে আপনার তারপরে বিভিন্ন পত্রিকায়, মানে আমি কি বলছি যে তারপরে বিভিন্ন পত্রিকায় লেখালেখি শুরু হলো। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন পত্র পত্রিকায়। আসলে পুলিশের কাজটা এত জটিল এবং এত বেশি এনগেজ থাকতে হয়, কবিতাটা লেখা খুব কষ্টকর। ভেতরে আমার সত্তাটাই হচ্ছে কবির সত্তা, যার জন্য সময় পেলে, সুযোগ পেলেই, এমনকি রাত্রের গভীর অন্ধকার, অন্ডাল থানার কাজড়ার ওইদিকে সব বিরাট খাদ জঙ্গল, সেখানেও চাঁদ উঠেছে, তখন আমার ওই দিকে তখন মানসিকতাটাও কিছুটা তখন দেখতাম, এবং সুযোগ পেলেই ডায়েরিতে যদি কবিতা আসতো আমি লিখে পেতাম যে কোনো সময়, এটাই আর কি। না হলে তো কবিতা চলে যায়, মনে যখন আসে তখন লিখে ফেললে সেটুকু থাকে। পরে পরিমার্জন করি, প্রচুর পরিমার্জন করি। বইয়ে প্রকাশ পেলেও আমি, আমার যদি স্যাটিসফ্যাকশন না থাকে, তাহলে এই যে ফেসবুকে আমি যখন লিখি, আর কোথাও আজকাল আর ডায়েরিতে লেখা হয় না। তো ফেসবুকে কবিতা যখন লেখেন, আমি একটা প্রশ্ন বলছি, আমরা যখন লেখালেখি করতাম, যে কোনো একটা কবিতা লিখেই কি ফেসবুকে পোস্ট করে দেওয়া উচিত? আপনি কি মনে হয়? না, মনে হয় সেটা না করলেই ভালো, কিন্তু বর্তমানে যা হয়ে গেছে, আমি এত বাড়িতে এনগেজ, কারণ আমার এটা মনে হয় যে পুরোনো দিনের কবিতা, আমরা যাদের থেকে শিখেছি তারা বলতো যে একটা কবিতা লিখে তুমি রেখে দাও 10 দিন, আবার তাকে অবজার্ভ করে দেখো, কাটাছেঁড়া করো। এবং আমার তো নিজে খুব কমই লিখি কবিতা, গল্প টল্প লিখি। এবার পুরোনো কবিতাগুলো দেখলে মনে হয় যে না, এগুলো একটু কারেকশন করলে ভালো হতো, সেগুলো একটু মানে ভাঙাচোরা করলে ভালো হতো। তাকে এটা সবারই মনে হয় হয়তো। হ্যাঁ, ওই যে আচার তৈরি করার ব্যাপারটা থাকে না, আচারটা সঙ্গে সঙ্গে তৈরি করলে তখনই খেতে গেলে সেটার স্বাদ আসে না, আচারটাকে কিছুটা মজিয়ে তারপর হয়। এখন আমাদের সত্যি কথা বলতে কি, আবার ডায়েরিতে লিখে পড়ে এটা ফেলে রাখবো, আবার কারেকশন করবো, তারপরে এখন এত ব্যস্ততা। আমি রিটায়ার করে গেছি 10-11 বছর হয়ে গেল। কিন্তু আমার বাড়িতে কাজ করতে হয় প্রচুর প্রচুর আর কি, বিভিন্ন কারণেই আর কি, কিন্তু আমি সময়ই পাই না। যার ফলে হয়তো একটু দুপুরের দিকে রেস্ট করতে গেলাম, তখন মনে এলো, তখন ওই ডাইরেক্ট লিখেই ওখানে পাঠিয়ে দিলাম। এরপর পোস্ট হয়ে গেল, বিভিন্ন রকমের মন্তব্য এলো, ম্যাক্সিমামই ভালো দিকেই আসে। তো এবার আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনি তো 66 সালে মোটামুটি বলছেন যে আপনাদের সময়, সেই সময়কার কিছু সাহিত্য সভার কথা বলুন। সেই সময় কোন সাহিত্য, সেই সময় সত্যি কথা বলতে কি, ওই সময় তো বাচ্চা ছেলে, 66-67 সালে তো একটা বাচ্চা ছেলে থাকি, তখন সাহিত্য সভার তেমন কিছু ছিল না। সাহিত্য সভাটা আমি যখন জয়েন করলাম সেটা ওই কলেজের থেকে আর কি। হ্যাঁ, রানীগঞ্জ টিডিবি কলেজে পড়েছি আমি। রানীগঞ্জে সেই সময় 76 সালে একটা সর্বভারতীয় বলবো না, বিশ্ব কবিতা সম্মেলন হয়েছিল। পাকিস্তান থেকে উর্দু কবিরাও পর্যন্ত এসেছিলেন। এইখান থেকে সব সুভাষ মুখোপাধ্যায়, নবনীতা দেব সেন, তারপরে কি চৌধুরী যেন, ওটা চৌধুরী নয়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী অবশ্য আসেননি। তারপরে বেশ কিছু আর কি এনারা এসছিলেন আর কি। আমি রামদুলাল বাবু বসির আর কি ছাত্র, উনি নিয়ে গেছিলেন যেহেতু আর নিয়ে পড়ে। তো তখন থেকেই বলতে গেলে সাহিত্য সভাগুলো
অ্যাটেন্ড করেছি। আচ্ছা, আপনার কটা কবিতা পড়বেন কি? একটা কবিতা শুনে নিন। কবিতাটা শুনবে? শুনে নিন, তারপর আবার প্রশ্ন করব। আসলে সত্যি কথা বলতে কি, কবিতা সবাই তো শুনতে চায় না এখন, প্রায় সবাই কবি আর কি। এটাতে এখন দেখা যাচ্ছে যে সত্যি ভেতরে একটা সবারই কবি সত্তা আছে, যার জন্যে এত সেটা ফেসবুকে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। তো আপনার বইটা দেখাতে। আচ্ছা, এটা আমার দেখা যাচ্ছে। না না, ওইটাই ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে। এটা বলে দিন বইটা। এটা আমার বাংলাদেশ, ঢাকা থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে ওইখানে। তো ওখানেকার এক অধ্যাপিকা আমার ফেসবুকে কবিতা দেখে তিনি খুব মুগ্ধ হন, এবং আমার চেয়ে প্রচুর তার কাব্যগ্রন্থ আছে, সাহিত্যের বিভিন্ন শাখায় তার দখল আছে, অথচ আমার কবিতাটাই নাকি, আমার কবিতাটাই বলবো না, আমার কবিতাটা মানে বিশেষ করে বলবো না, তবুও ওনার ভালো লেগেছে, যার ফলে উনি চাইলেন যে বাংলাদেশের ইয়ে থেকে একটা কাব্যগ্রন্থ বের হোক, এবং এইখানে এসে আমাদের সম্বর্ধনাও জানিয়ে গেছে। ঠিক আছে, কবিতাটা পাঠ করি। তৈরি হয়ে আসেনি, কোথায় গেল সে? আচ্ছা, এই কবিতাটা একটা ইতিহাস আছে, বলবো না পরে বলবো? আচ্ছা, কবির কথা কিছু কি ভাবতে নেই। ও, কবিতাটির নাম ব্রাত্য জীবন কথা। কবির কথা কিছু কি ভাবতে নেই, কবি তো এক ব্রাত্য জীবন কথা। ধুতি পাঞ্জাবি টোপর পরবে যেই, দরকার নেই সরা ঢাকা কোণে খোঁজা। জিন্স প্যান্ট পরা কেউ কেউ কবি হয়, ছেঁড়া গদ্যের কাটা ছেঁড়া কাঁটা ঘাস, খাওয়ার নেশায় রক্ত ঝরায় মুখে, মরু প্রতারণা কি যে সর্বনাশ। টিলার প্রান্তে সূর্য অস্ত দেখে, ক্লান্তির ভারে থামে না উটের সারি, অন্ধকারে তারার আলো মেখে নষ্ট জীবন স্বপ্ন দেখেছে তারি। ক্রৌঞ্চ মিথুন শোক গাথাই তো শ্লোক, সাহিত্য তো সেখান থেকেই শুরু। তবু ঘাড় নাড়ে শুধু নিমরাজি প্রকাশক, বলেন পদ্য পাঠক কজন আছেন গুরু। আরেকটাই, এটা একটা ইতিহাস আছে, এটা আমি বলবো। বলবো? আচ্ছা, খুলে রাখুন একটা। হ্যাঁ, খুলে রাখছি, মানে দেখুন একটা পড়লেই হবে। তা আরবিকার একটা অনুষ্ঠান হচ্ছে, ওই যে যাওয়া, তা মাইকেল মধুসূদন কলেজে অনুষ্ঠানটা হবে। আমি তখন আসানসোলে ছিলাম, সেদিন ফাল্গুন মাস, কিন্তু বৃষ্টি হচ্ছে, আটকে গেলাম সিটি সেন্টার বাস স্ট্যান্ডে এসে। তো পকেটের কাছে একটা হোমিওপ্যাথিক পুড়িয়া ছিল, একটা ভেতরে কবিতা হলো যে কবিতা পড়তে যাচ্ছি, ডাকছে, ওখানে যে কি হবে, কে শোনে কবিতা, এই আর কি। তো ওইখানে এই কবিতাটা লিখলাম, লিখে কবিতাটি পাঠ করলাম। পাঠ করে আমি যখন ডায়াস থেকে নেমে আসছি, একজন বর্ষিয়ান কবি, পরে আলাপ হলো, তার নাম ষষ্ঠীপদ পাল, ওনাকে আমি চিনতাম না। তো উনি বললেন যে আপনাকে একটু স্পর্শ করতে পারি? আমি হেসে বললাম হ্যাঁ করতে পারি, কিন্তু কেন? না, আপনি যা কথাটা বললেন সেটা আমার মর্মে গাঁথা থাকলো, আপনি ঠিক বলেছেন। এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠী তাকে চেনেন, আমার ইংরেজি বইটার অনুবাদ করেছেন। আর একটা আমি তো তৈরি আছেন, কিন্তু বলতে আমি সেরকম ভাবে ইয়ে করে আসতাম। দেখি মানে একটা সবগুলো পড়ুন না, যে কোনো একটা পড়ুন। আচ্ছা,
জ্বর। অনেকদিন দেখিনি তোমাকে, মন কেমনের ওপারে দাঁড়িয়ে, অর্থাৎ অনেক আষাঢ় সন্ধ্যা অথবা শরৎ সকালে যতবার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি মানে থই থই উঠোন আর বানভাসি মন, বিরহের দিনলিপি, ওটুকুই ব্যাস। অতঃপর অঘ্রাণের অতি ভোরে উঠে আমিও তো অপেক্ষায় থাকি কখন যে সোনা রোদ উষ্ণতা মেখে জানলার পর্দার ফাঁক দিয়ে শীতের পূর্বাভাসে ভরিয়ে দেবে আমায় ঘর দোর। উপসী বিছানার চাদর, মাই হ্যাঙ্গারে টাঙানো জামাটাও, ওটুকুই উষ্ণতা ভালো, ওটুকুই একান্ত দরকার। কেননা আষ্টে পৃষ্ঠে চাদরের তখনও আদিক্ষেতা নেই, অথবা জবুথবু আড়ম্বর, তাও যেন কেউ এসে খুলে নিয়ে গেছে গত ঘুমে। এত কথা কথনের পর এখন যেন মনে হচ্ছে ভিন্ন স্বাদের একটু স্পর্শের প্রয়োজন। না, উষ্ণতার জন্য নয়, কপালে কতটুকু জ্বর। এখন আবার পড়বেন। হ্যাঁ, আচ্ছা বলুন, আপনার প্রিয় কবিদের কথা কিছু বলুন, বা দুর্গাপুরের যারা বিশিষ্ট আছেন। চাটা খেতে খেতে দুর্গাপুরে আমার সবচেয়ে বড় যাকে মনে হয়, বড় বলতে বিশেষ করে মনে পড়ে, তিনি আর আমাদের মধ্যে নেই, তিনি হচ্ছেন মৃণাল বণিক। নিখিল ভারত বঙ্গীয় সাহিত্যের সম্মেলনের তখন বিশিষ্ট তিনি কর্তা, সম্ভবত সেক্রেটারি ছিলেন। আমার চাকরির সুবাদে আমাকে তো দুর্গাপুরে আমি থাকতে পারিনি, বিভিন্ন জায়গায়। আমি তখন, আমার মনে পড়ে, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আমি তখন পোস্টেড আর কি, বিশেষ পোস্টে ছিলাম। তো পুজো সংখ্যার জন্যে উনি আমাকে ফোন করলেন, যে আমার যেতে বড় তবু আমাকে গোস্বামী দা বলতেন, জিতেন দা বলতেন মাঝে মাঝে। তো এটা সম্মান জানানো, অন্য কিছু না। তো উনি বললেন যে পুজোর সংখ্যায় আপনার একটা পাতা আপনার জন্য রাখা আছে, সেটা সবারই হয়ে গেছে, ছাপাও হয়ে গেছে, আপনি মুখে বলুন আপনি তো আসতে পারবেন না, চিঠি দিলে অনেক পরে আসবেন। তো আমি বলে দিলাম, উনি লিখে নিয়ে অদ্বিতীয়াতে তখন উনি এইভাবেই নিতেন, যার ফলে ওই ভদ্রলোক সবার মনে গেঁথে আছেন। ওনার অভিমান ছিল না, ওনার অহংকার ছিল না, ওনার সবাইকে আপন করে নিতেন এবং সাহিত্যকে ভালোবাসতেন, সুযোগ দিতেন লোককে। না, এটা আপনি বললেন, এটা সত্যি খুবই একটা ভালো কথা। সেই সময় আমিও যখন লিখতে আসি, আমি শ্যামাপদ রায় বাবুর বাড়িতে যেতাম, সেটা 93 সালে আমার প্রথম কবিতা প্রকাশ হয়। কিন্তু সেই সময়কার যে ডেডিকেশন আমি তাদের মধ্যে দেখেছি, কিন্তু সেইটা আমরাও চেষ্টা করি, বাড়িতে সাহিত্য সভা করি বা অনেক কিছু করি, কিন্তু আমরা পারি না অতটা। কিন্তু তাদের মধ্যে যে ডেডিকেশনটা ছিল, এই যে মৃণালদার কথা বললেন, যে কি পরিমাণ একটা তারা একটা ইয়ে ছিলেন, যে সেটা তো এখন কি দেখা যাচ্ছে। এবং এটা বলুন যে এখনকার যেসব সাহিত্য সভাগুলো হচ্ছে, সেগুলোতে তো আপনাকে তো খুব একটা দেখতে পাই বলে মনে হয় না। না, আমি যাচ্ছি না, কেননা এখন হচ্ছে কি, একটা কবিতা পাঠের জন্যে উপিয়ে বসে থাকা, সে কখন ডাকবে না। এমনকি আমার জীবনে একটা তিক্ত অভিজ্ঞতা একবার নয়, 2-3 বার হয়েছিল। আমাকে ইনভাইট করে, আমি প্রথম কবি হিসাবে সেখানে ওই কান্তি রোডের ওখানে, ওই যেখানে হয় বই মেলায়, সেখানে একজন কর্মকর্তা, ও সবেতেই অবশ্য এগিয়ে যায় নিজের নামটা ঢোকানোর জন্যে, সেই পরিচালনা করছিল। আমাকে আর শেষ পর্যন্ত ডাকলেই নেই না। তো এটা অপমানিত বোধ করা। আমি চলে আসছিলাম, তখন সেই কর্মকর্তা হন্তদন্ত হয়ে বলে, আপনি আছেন? না, হ্যাঁ।
আমি তো প্রথম থেকেই আছি, তুমি আমাকে বসতে বললে অথচ ডাকলে না। তো পরবর্তী ক্ষেত্রে সে আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল তার অনুষ্ঠানে। তো এখন এই যে জিনিসগুলো চলছে, সেদিন শ্যামাপদ রায় তিনি দুঃখ করে বলছিলেন ওইরকমই একটা ঘটনা তা এই কয়েকদিন আগেও তার হয়েছিল। ফেসবুকে উনি এই তার খারাপ একটি অভিজ্ঞতার কথা লিখেছিলেন। তো আমি তাকে বললাম যে আমি আর এই কারণেই যাচ্ছি না। এক হচ্ছে আমি অত দূর থেকে আসবো, নিজের খরচ করে, সময় নষ্ট করে, একটা কি সবার সঙ্গে মেলামেশা হবে, কবিতা পাঠ হবে, আলোচনা হবে, একটা সুন্দর একটা সাহিত্যিক পরিবেশ সৃষ্টি হবে। আর সেখানে কিনা সব এখন হয়ে গেছে গ্রুপ, ওই সিন্ডিকেট। তো এই যে জিনিস, সেটা সাহিত্যের পক্ষে খুব ক্ষতিকারক হয়েছে। আরে কবিদের মধ্যে যদি না উদারতা থাকে, না মননশীলতা থাকে, না হৃদয়বত্তা থাকে, তাহলে সেই জায়গাটা তো নষ্ট হয়ে যাবে। কি সৃষ্টি হবে? আমরা পরবর্তী প্রজন্ম কি দিয়ে যাব? এবং যেটা আমার মনে হয় যে এখনকার যে সাহিত্য সভাগুলো হচ্ছে, আমাদেরও তো অফিস থাকে, সন্ধ্যে 7টা পর্যন্ত যেতে পারি না, কিন্তু মনে হয় যে এতটা সময় নষ্ট হয় সেই মেমেন্টো দেওয়া বা এই মানে একটা কিছু কনস্ট্রাকটিভ আলোচনা হলে মনে হয় যে না একটা কিছু পেলাম, একটা কিছু নেই। কিন্তু সেরকম তাছাড়া সাহিত্য নিয়ে প্রথম দিকটা দেখতাম সব আলোচনা চলত। রামদুলাল বাবু তো আসতেন, অন্যান্য বিভিন্ন ভালো ভালো লেখক, প্রাবন্ধিক, বাংলা সাহিত্যে যারা সব নাম করা লোকজন, তারা এসে সাহিত্যের বিকাশ, সাহিত্যের ধারা, সাহিত্যের বর্তমান, তারপর উত্তরাধুনিকতা, এই জাতীয় একটা উদ্ভট কথা এলো, কোনটা যে আধুনিক কোনটা উত্তরাধুনিক আমি তো আজও মানে বুঝতেই পারলাম না। তো যাই হোক, এটা হতো। তারপরে সব কবিদের কবিতা পাঠ চলতো আর কি। এটা নিয়ে সবাই ঋদ্ধ হতো, সবাই একটা সেখান থেকে কিছু পেত। সবাই যে সব কিছু জানি এমনটা তো নয়, এমন স্টাইলগুলো পেত, অনেক কিছুই আর কি। সেটা মনে হয় এখন সেই ব্যাপারটা কমে এসেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মানে একটু সাহিত্য সংক্রান্ত আমি প্রশ্ন একটা করছি, যে আপনার কি মনে হয়, মানে এটা আপনি উত্তর দেবেন, যে কবিতা কি শুধু দীক্ষিত পাঠকের জন্য, এবং কবিতা কি শুধু মানে যারা একটু বোদ্ধা তাদের জন্য একরকম কবিতা, আর সাধারণ মানুষের জন্য একরকম কবিতা, এরকম কি কোনো ডিফারেন্সিয়েট আছে আপনার মনে হয়? হ্যাঁ, তা আছে। এক হচ্ছে যে কবিতা, আমার একজন মাস্টারমশাই কলেজেরই, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, তিনিও কবিতা লিখতেন, কিন্তু অত নামটাম হয়নি। সে সময় আব্দুল সামাদও ছিলেন, রামদুলাল বাবু ছিলেন, আরও অন্যান্য এনারা ছিলেন, খুব পণ্ডিত ব্যক্তি এবং কবিও তারা। তো বিশ্বনাথবাবু বলছিলেন, আমি এই প্রশ্নটাই করেছিলাম, তোমার প্রশ্নটা সেই সময় 74-75 সালের ঘটনা। তো বলল যে দেখো, কবিরা যতখানা এগিয়ে গেছে, পাঠক ততখানা এগোতে পারেনি, যার ফলে অনেক সময় পাঠকরা কবিতাটাকে জটিল ভেবেছে, তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি, পারেনি সেই জায়গাটা কবিতারা যত। তার মানে এই নয় যে পাঠক সবসময় পৌঁছাতে পারেনি, পাঠকও এখন যথেষ্ট পৌঁছে গেছে অনেক উচ্চ স্তরে। সে তুলনায় সবাই যে সুন্দর কবিতা লিখবে, সবাই যে তার কবিতার সংজ্ঞাত হয় না। কবিতার যেগুলো উপকরণ থাকে, যে দিয়ে ওই ব্যঞ্জনাটা তৈরি হয়, রস সৃষ্টি হয়। তার মানে আরেকটা প্রশ্ন এর সাথে আমি জুড়ে দিচ্ছি, যে এই যে উত্তর আধুনিক অ্যান্টি পোয়েট্রি থেকে শুরু করে আজকের যে জিরো বাউন্ডারি কবিতা, সেটাকে আপনি কি চোখে দেখছেন? এগুলো ফালতু কথা। জিরো বাউন্ডারি, তারপর উত্তরাধুনিক, এই সব আধুনিক কথাটাই ভালো। আধুনিকটা অনেক সময় পরিবর্তন হয়, আধুনিকতার যে সব কবিতা। কিন্তু রবীন্দ্রনাথের সময় থেকেই, রবীন্দ্রনাথই তো আধুনিক কবিতার জনক বলা যায়। উনিই শুরু করলেন।
রবীন্দ্রনাথ না জীবনানন্দ? না, রবীন্দ্রনাথই শুরু করেছেন। জীবনানন্দ তার আরো সেটাকে ভেঙে নতুন প্রথম তো একটা কবিতার ধারা মধ্যযুগীয় থেকে এসে মাইকেল মধুসূদন একটা রিফর্ম করলো। হ্যাঁ হ্যাঁ, তারপর তো সেই ধারাটাকে নিয়ে রবীন্দ্রনাথ কিছুটা চললো, তারপর তো জীবনানন্দ বাবু উনি তো আরো ভালো ইয়েতে নিয়ে এলেন। কিন্তু রবীন্দ্রনাথই পথ দেখালেন যে কিভাবে, আমি এখন উদাহরণ দিতে পারছি না, কিভাবে মানে অনেক কবিতা আছে তো, হ্যাঁ অনেক কবিতা আছে যে ওই ছন্দে মিলিয়ে থেকে সবই ছন্দের মধ্যে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলছেন আমরা যে কথাগুলো বলছি সেটার মধ্যেও একটা ছন্দ আছে। তো যাই হোক, রবীন্দ্রনাথই সেটা শুরু করেছিলেন। আর জীবনানন্দ দাশের ক্ষেত্রে প্রকৃতির সঙ্গে মানবের যে মনের নিগুড় যে একটা সম্পর্ক এবং আধুনিকভাবে সেটা বলিষ্ঠভাবে বলা যায়, সেটা হচ্ছে জীবনানন্দ। হ্যাঁ, তারপর থেকে তো আবার জীবনানন্দ দাশকে বাদ দিয়ে জীবনানন্দই হলেন, বাদ বাকিরা আবার নিজস্ব তৈরি হলো। তো জীবনানন্দ দাশকে সেই অর্থে কেউ এখনো টপকাতে পারেনি, এটা পারেনি। আচ্ছা, আপনি কি কোনো পত্রিকা সম্পাদনা করেছেন বা কোনো পত্রিকার সাথে যুক্ত ছিলেন? আমি কোনো পত্রিকার সঙ্গে আজও পর্যন্ত যুক্ত নই। কোনো পত্রিকার সঙ্গে আমার কাছ থেকে অনেকেই নিয়েছে, অভিজ্ঞতা নিয়েছে, সম্পাদনা পরোক্ষে করেছি, লিখে দিতে বলেছে সেটা লিখে দিয়েছি, বা কীভাবে কী করতে হয়, সাজাতে হয়, করতে হয় সেসব যুক্তি পরামর্শ দিয়েছি। কিন্তু ডাইরেক্ট আমি কোনো গ্রুপের সঙ্গে নেই। আমি একবার হতে গেলাম নিখিল ভারত বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সদস্য হতে গেলাম। তো আমাকে মৃণালদাই বলল, চুপ করে, কেন বলেছিলেন আমি জানি না, বললো কিচ্ছু দরকার নেই, আপনি থাকুন, আপনি তো সবসময় থাকেন না, বাইরে বাইরে আপনার ডিউটি, কিছু করতে হবে না, আপনি থাকুন, আপনি আমাদের মধ্যেই আছেন। এই হয়েছে, তারপর থেকে আমি আর কোনোটাই যুক্ত নই আর কি, এই আর কি। আচ্ছা, আরেকটা আমি প্রশ্ন করব যে সাহিত্য এবং রাজনীতির মধ্যে কি কোনো সম্পর্ক আছে? অর্থাৎ সাহিত্যে কি রাজনীতির প্রভাব থাকে? রাজনীতির প্রভাব বলতে হ্যাঁ থাকে, রাজনীতি হ্যাঁ থাকে বলতে রাজনীতিটা বর্তমানে যেগুলো দুর্নীতি চলে, আমি তো বহু কবিতা এই দুর্নীতির বিরুদ্ধে আমি লিখেছি এবং আগেও লিখেছি, বামফ্রন্টের আমলেও আমি লিখেছি ছদ্মনামে, তখন চাকরিটা চলে যাওয়ার ভয়। এখন আমার চাকরি নেই এখন, তবে কবিতা তো ডাইরেক্ট সব কিছু বলা যায় না, মানুষের ইঙ্গিতেই বুঝতে পারে যে কিটা, এটা আমি লিখি, এখনো প্রচুর লিখি। অন্যায়টাকে অন্যায় বলতে হবে, যেটা ন্যায়কে ন্যায় বলতে হবে, এটা সমাজ ব্যবস্থাটা এদের উপরই নির্ভর, দেশটা এদের উপরই নির্ভর। এরা সংশোধন যদি না হয় তাহলে দেশটা তো রসাতলে যাবে, আর দেশটা রসাতলে গেলে আমরা তো ডাঙায় উঠে দেখতে পারবো না। আমাদের সাম্প্রতিক কবিতা কি আমাদের সারা জাগাচ্ছে? যারা খুবই কলকাতার যারা বিশিষ্ট বড় কবি, না তারা হয়ে গেছে বসংবদ্ধ, একটা কিছু তাকে সরকার এটাই চায়, তার মুখটা বন্ধ করতে গেলে তাকে একটা অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড দিয়ে দাও, কথা তারা বেশি বলে না, বঞ্চ আমার আপনার মতন লোকরাই, এই কবিরাই বেশি এটা প্রতিবাদ করে। ওরা আগে এক সময় ছিল খুব প্রতিবাদ করত, ভীষণভাবে প্রতিবাদ কবিতা, তারা মিছিলে হেঁটেছে, তারা স্লোগান দিয়েছে, তারা কবিতায় প্রতিবাদ করেছে। আজ সেটা নেই, আজকে সবাই কিছু না কিছু আশ্রয় পেয়ে গেছে, আশ্রয়টা পাওয়া, আর যে আশ্রয়দাতা তার বিরুদ্ধে কী করে লিখবে, তাহলে সেখান থেকে তো চলে যায়। দু একজন আছে অ্যাওয়ার্ড ছেড়ে দেয়, নেব না, প্রত্যাখ্যান করে, সেরকম স্ট্যামিনা আছে, তবে আমাদের পশ্চিমবঙ্গে এখন দেখছি না, বড়ই অভাব। আচ্ছা, আপনি তো 70-80 দশকে দেখেছেন, 70-এর সেই উত্তাল সময়, নকশাল আমলে কিছু ঘটনা বলুন আপনার জীবনের।
আপনার চাকরি জীবনের কথাও বলতে পারেন। চাকরি জীবন বলতে যে আমি তো অনেকবার পাবলিক নিয়ে আমার পুলিশের চাকরিটা তো বললাম তো প্রিয় চাকরি নয়, কারুর কাছে প্রিয় নয়। ওই বড় বড় কথা বলতে লাগে আমি ওসি, আমি অমুক তসুক, কিন্তু সেটা যে কাঁটার আসন আর সেটা খানিকটা শোষণেরও আসন, এটা আমি বলেই দিচ্ছি। শোষণেরও জায়গা আর বশংবদেরও জায়গা। তো সে যাই হোক, মানে আমি যেহেতু পাবলিক নিয়ে ব্যাপার, সেখানে ম্যাক্সিমামই খারাপ অভিজ্ঞতাটাই পেয়েছেন। আমি চেষ্টা করেছি থানায় যদি কেউ এসেছেন তার সমস্যাটা মন দিয়ে শুনতে, তাকে সম্মান জানিয়ে বসতে, এবং যেটা অন্ডাল থানার কথা বললাম, তা এক ভদ্রলোক এলেন, বয়স্ক লোক, সামনের ডিসেম্বরে তিনি রিটায়ার করবেন, সেটা 9 সালের ঘটনা। বললো আমার পকেট থেকে তখন ছোট মোবাইল ছিল, মাথায় একটা গোঁজের মতন থাকতো, সেটা হারিয়ে গেছে, আমি বাজার করতে গিয়েছিলাম। তো যে বললাম বসুন বসুন, তো উনি থতমত খেয়ে গেলেন, থানার অফিসার বসতে বলছে, এটা তো বলে না। তো তারপরে বললেন যে আমার একটা মোবাইল ছিল, তাতে প্রচুর নাম্বার ছিল, আমি বিএসএনএলের একজন অফিসার, সামনে ইয়ে করবো, ডিসেম্বরে রিটায়ার করব, তাহলে কি করি বলুন তো। আচ্ছা চেষ্টা করব যে আপনার জিনিসটা ইয়ে করে, আপনি লিখে নিয়ে এসছেন, ডায়েরিটা করব? বলছে হ্যাঁ লিখে নিয়ে এসছেন। তো আমি বললাম যে বলছে আজকে দেখুন 1 জানুয়ারি, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ারের দিন। তো ওনাকে আমি তখন তার আগেই হ্যাপি নিউ ইয়ার জানালাম। তো উনি বললেন যে আপনি তো হ্যাপি নিউ ইয়ার বললেন স্যার, আমার কিন্তু হ্যাপি হলো না। আমি যখন বলেছি মুখ দিয়ে বেরিয়ে গেছে, তাহলে আপনি হ্যাপি আজকে নিউ ইয়ার। বলছে কেন? বললাম যে মোবাইলটা কে দিয়েছিল? কিনেছিলেন আপনি? চাকরি তো করেন? বললো না, এটা কোম্পানির থেকে দেয়। বললাম যে ভালো, তো এখন অ্যান্ড্রয়েড ফোন উঠেছে, আপনার ছেলে আছে? বলে হ্যাঁ। আমরা তাকে কিনে দিয়েছেন? বলে হ্যাঁ। তখন বললো 12,000 টাকা দিয়ে। আমরা 12,000 টাকা দিয়ে? ছেলে কি করে? না পড়াশোনা করে। কেন এত টাকা দিয়ে? না ছেলের আবদার, একটাই ছেলে, দিলাম। আমরা তা আপনি তো চাকরি করেন, আপনি নিজে কেনেননি? বললো না। আমরা যে এই একটা সুযোগ এসে গেছে, চাকরি থাকতে থাকতে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনুন, কেননা চাকরি রিটায়ারের পর আপনি কিনতে পারবেন না, কেননা টাকার অসুবিধা। আর জীবনে অনেক রোজগার করলেন, কিন্তু নিজের জন্যে দিলেন না। যারা সার্ভিস করে, বাবা হয়, তারা কিন্তু নিজের জন্য করে না, করে সন্তান সন্ততিতে, তাদের আবদার মেটায়। বললো এটা দারুণ কথা বলেছেন। আমরা দেখুন, আমার এই ফোনটাও এটা আমার ছেলের রিজেক্ট করা ফোন, আমি নিজে এটাকে সারিয়ে চালাচ্ছি। আমিও কিনতে পারিনি, তবে আমি কিনবো। এইটাই হয় ব্যাপার। তো আচ্ছা, এটা তো আপনি একটা ভালো অভিজ্ঞতা বলেন আপনাদের সময়কার, কিন্তু আমার একটা অভিযোগ, আমি এটা আপনাকে জানাচ্ছি, যে আজকাল যেসব পুলিশদের আমরা রাস্তাঘাটে দেখি বা সিভিক ভলেন্টিয়ার যারা দেখি, তাদেরকে আমরা কিন্তু সঠিক দায়িত্ব পালন করতে, আমার চোখে যেটা বলছি, বেশিরভাগই দেখি যে তারা হয়তো গাড়ি চেক করছে, টাকা তুলছে, হয় ট্রাক দাঁড়িয়ে ট্রাকদের দাঁড় করিয়ে টাকা নিচ্ছে, হ্যাঁ প্রচুর টাকা নিচ্ছে, এই আমাদের এইখানে আমি দেখছি। এবং যেখানে মানে সঠিক মানে একটা কিছু করার, যে তদন্ত করার, অথচ যেখানে মানে সত্যি সত্যি অন্যায় হচ্ছে, সেখানে কিন্তু তাদের দেখা যাচ্ছে না। এই যে সিভিক ভলেন্টিয়ার্স, এরা পুলিশ নয়, এটা পুলিশের অপদেবতা। অপদেবতা হলে যেসব গুণগুলি থাকে এরা, আর পুলিশের সংখ্যাটা এখন আর রিক্রুটমেন্ট হচ্ছে না। পুলিশকে দিয়ে এত ক্রাইম বেড়ে গেছে, এত সমস্যা বেড়ে গেছে, এক রিক্রুটমেন্ট হচ্ছে না, আর পুলিশের সংখ্যা কমে এসছে। অথচ এই যে ট্রাফিক এইগুলো সব, এদের কোনো ট্রেনিংই নেই, এরা উপযুক্তও নয়, অথচ এদের দিয়ে কাজ করা হচ্ছে। আর ওরা যখন কেউ ক্ষমতা পেয়ে যায়, সবাই নয়,
কিন্তু যারা ক্ষমতা পেয়ে যায় তারা ওই ক্ষমতাটার অপব্যবহার করে। সে সরকারি বলুন, অফিসে বলুন, এখন কোথাও হাত পাতা ছাড়া আর কাজ আপনার হবে না। আমার নিজের অভিজ্ঞতা, আমি কারোর কাছ থেকে খাইনি কোনোদিন, কিছু নিইনি, অথচ আমি বাড়ির লোন নিয়ে বাড়িটা করতে গেলাম যখন, সেখানে মিউটেশন থেকে আরম্ভ করে সব জায়গায় আমাকে এটা কি ঠিক করা যায় না? এটা সমাজের ইয়ে। এখন তো ভারতবর্ষ, বিশেষ করে আমার পশ্চিমবঙ্গ তো একদম এগিয়ে, যেন সেখানে টাকা ছাড়া আর কোনো কথাই হচ্ছে না। এই যে শিক্ষকদের রিক্রুটমেন্ট, সেগুলো পরীক্ষায় বসলো না, সেগুলো পাস করলো তারা, এ নিয়ে কোর্ট, সুপ্রিম কোর্ট সব চলছে। মানে এটা বামফ্রন্টেও হয়েছে, কিন্তু এরকম ভাবে হয়। বামফ্রন্টেও ওই চিরকুট দিয়ে পার্টির ক্যাডারও হয়েছে, তারপরে করেছে, আবার এরাও তাই করছে। এই স্বচ্ছতা তার মধ্যে কি কিছু নেই, আছে, কিন্তু ম্যাক্সিমামই মানে করাপশন। এখন করাপশনটাই হয়ে গেছে মানে নিয়ম নীতি, আমরা সব মেনে নিয়েছি আর কি, মেনে নিতে বাধ্য হচ্ছি। বড় পরিষ্কার কথা বলতে গেলে আমার জীবন বিপন্ন হবে, আমার মানে আমি কিছু করতে পারবো না। একটা সব লোক যদি কিছু করতে চায়, তা হাত পা বাঁধা, আর সেই লোকটাকে এমনই জায়গায় পোস্টিং দেবে সরকার, কেননা সে সরকারও চায় এই দুর্নীতিটা হোক, এটা আমার বশে থাকবে। না হলে বলেন না, তোমাকে তো আমি, আমাদের নেত্রী, তোমাকে তো আমি ওই ভালো জায়গায় পোস্টিং দিই। ভালো জায়গা আবার কি, মানে সেখানে টাকার ভালো জায়গা, এই তো ব্যাপার। তো চাইলে মানুষ সততা সেই সময়তেও ছিল, এখনো অনেকেই আছে, 1 পয়সা ঘুষ খায় না, 1 পয়সা খায় না, কোনো মতে না, সে ইয়ে হবে না। আমি জানি এরকম সেই সময়তেও ছিল, এখনো আছে। আবার কবিতায় ফেরা যাক, পাঠ করুন কবিতা। দেখি, বৃক্ষ যিশুটা দেখো তো তুমি। নমস্কার, শুভ সকাল। সকাল নয়, দুপুরের দিকে চলে এসছে। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি। বৃক্ষ যিশুটা এখানে কোথায় দেখতে পাবে কি? এই তো বৃক্ষ যিশু। ও আচ্ছা। জিতেন্দ্র নারায়ণ গোস্বামী মহাশয় রয়েছেন, তিনি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। তার সঙ্গে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কথা হলো। এবার তার কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা আমরা শুনব। এটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা অদ্বিতীয়ায় বেরিয়েছিল, আমি তখন অন্ডাল থানায় ছিলাম। বললো ফাল্গুনের সংখ্যায় স্নেহাশিস বলেছিল আর কি, একটা লেখা দিন দাদা। ঠিক আছে, লিখি। তো ফাল্গুনকে নিয়ে, বসন্তকে নিয়ে লেখা। কবিতাটির নাম ফাগুনের সেই আগুনে পোড়াও আমাকে। জলের নিচে যে বিষাদমগ্ন স্থলভূমি তার আপন ঘর, ঢেউয়ের নিচে যে জীবন যাপন উদ্ভিদেরই বংশধর। মুঠি খুলে দেখি সবই শূন্য, হাতের তালুতে তলিয়ে যায়। জ্ঞান গম্যি বোধের জন্ম, শূন্য আকাশে সব মিলায়। অহংবোধের অধি কিন্তু অশ্বমেধের অশ্বটাই ছুটতে ছুটতে ফেনা ঝরে পড়ে মুক্তর মতো, মুক্তি নয়। উল্লাস তবু দিগ্বিজয়ের দিগঙ্গনার দৃষ্টি তাই। আস্ফালনে পেশির হিসাব, মহত্বে কোনো মূল্য নাই। কেউ কেউ তো তবুও থাকে মনুষ্যত্বে একা আপোষহীন, সংগ্রামী সে নিজের মধ্যে শান্ত কঠোর দৈনন্দিন। যদিও রক্ত বুকের মধ্যে খরিত ক্ষতের যন্ত্রণায়, প্রলেপ শুধু নিজের জীবন দেখতে জানে স্বচ্ছতায়। সব পড়ে থাকে পায়ের চিহ্ন, বালিয়াড়ি জুড়ে নদীর বাঁক। মহাপশ্চিমে আধার নেমেছে, হাতছানি দেয় খড়ের ডাক।
তবুও যখন প্রকৃতিতে দেখি শিমুল পলাশে আগুন লেগেছে, যৌবন মাস এই ফাগুন, চিতা কাটে দাও মনের মাধুরী, জ্বালাও আমাকে সেই আগুন। বৃক্ষ যিশু। কতবার তিনি বললেন, শতবার, শতবার তিনি আমাদের ক্ষমা করে দেন। দুটি হাত সস্নেহে মাথায় রাখেন। কি শান্তি, স্নিগ্ধ অপার। কিন্তু তার কাছে বারবার কেন বলো পুনরায় ক্ষমা প্রার্থী হব? চৈতন্যের চারাগাছ দুপায়ে মাড়িয়ে নির্লজ্জ নির্মম একাকী দাঁড়াবো, হাঁটু গেড়ে আবার কি প্রার্থনা জানাবো? হে প্রভু, এবারও ক্ষমা করে দাও। তারপরও ক্ষমা ভুলে পুনরায় পেরেক ঠুকে ঠুকে বুকে মাথায় উদ্বাহু বৃক্ষ শাখায়, কি যন্ত্রণা! অম্লান বদনে তুমি, আর আমি ঘাতকের ভূমিকায় বাগান সাজাবো। অথচ সেই তুমি, হে উদার বিশ্বপ্রেমিক বৃক্ষ যিশু, অকাতরে প্রাণ ভরে ফুল দাও, ফল দাও, প্রাণের প্রণয় প্রিয়া অক্সিজেন দাও, সুশীতল ছায়া দাও, সবশেষে নিজের সারাংশ দিয়ে দাহ্যতা দাও। দুহাত পেতে তো নেই নির্লজ্জের মতো, তারপরও তুলে নেই ঘাতকের ঘৃণিত কুটার। উন্মত্ত দিক বিদিক জ্ঞান শূন্য, কোপের পরে কোপ হিংস্র দানবের মতো। স্ফারিত দুহাতের পেশি বেয়ে ঘাম ঝরে দরদর করে। অথচ হে উদার বিশ্বপ্রেমিক মহামোক মহাপ্রজ্ঞায়, তবু তুমি স্থির হয়ে থাকো। একবারও, অন্তত একবারও ইচ্ছে করে নাকি প্রতিবাদের ঝড় তুলে সমস্ত শাখা প্রশাখা জুড়ে ক্ষোভে ঘৃণায় বাজ হয়ে পড়ে নাকো আমাদের এই অকৃতজ্ঞ মাথায়? হায় একবিংশ শতাব্দীর সভ্যতা, প্রতিটি বার, প্রতিটি জিজ্ঞাসার উন্মত্ত উল্লাসে আমরা তো পার পেয়ে যাই। হে আমার চিরন্তন বৃক্ষ যিশু, তোমার ক্ষমায়। নমস্কার। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো লাগলো দাদা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আর দুটো প্রশ্ন করেই আজকের মতো সাহিত্য আড্ডা এখন শেষ করবো। তো প্রথম আরেকটি প্রশ্ন, যে নতুন প্রজন্মের কবিতা আপনার কেমন লাগছে? কতটা সম্ভাবনা মনে হচ্ছে? সম্ভাবনা লাগছে, আছে। সবাই নয়, কিছু কিছু লিখছে, ভালো লিখছে, খুব সুন্দর লিখছে। হ্যাঁ, তবে এখন আরেকটা স্টাইল দেখছি, সেই স্টাইলটা চলছে, ভালোই চলছে, কিন্তু ওই যেমন মাছ ধরতে গিয়ে ফতনার দিকে তাকিয়ে থাকে, ফুট করে একটা করে সেই ডুব মারে, ওই ল্যাজ দিয়ে ছিটকা মারে, ওটাতে না হয় টোপ, না হয় মাছ খাওয়া, না হয় কিছু, কিন্তু একটা নাড়া দেয়। ওই এই টাইপের কবিতাগুলো আমি যেন কোনো স্বাদ পাই না। তবে এটাই আবার দেখছি বিরাট চলছে। কোথায় সেই চাঁদের আলোর সঙ্গে ছাগলের লেজ মিলিয়ে দিলে কি যে কোথা থেকে কি সৌন্দর্য উৎপত্তি হয় ভগবান জানে। তবে চলছে, মানে আপনি বলতে চাইছেন যে দুর্বোধ্য কিছু, ওইগুলো নয়, মানে একটা উপমান উপমের সঙ্গে আরেকটা শব্দ নিয়ে জাগলারি। হ্যাঁ, এই আর কি শব্দের একটা যে খেলা চলে আর কি, এই চলছে। সেটাতে রেখাপাত করার মতো নয়, সাময়িক হয়তো কিছুটা ভালো লাগলেও লাগতে পারে। আমার বিশেষ ভালো লাগে না এই স্টাইলটা। তো সেটা একটা ধারা বলবো, এখন চলছে, এটা চলছে এখন। এই
আচ্ছা, আমাদের শহরে যে সাহিত্যের যে একটা স্বর্ণযুগ বলা হয়, সেটা কি আপনি কোন সময়টাকে বলবেন? এটা বঞ্চ ওই যে বলছিলাম না, মৃণালদা এইসবের সময়টা যেটা ছিল সেই সময়টাই ছিল। এখন তো সব আপনি তো একজনের নাম দিলেন, আর হ্যাঁ, তখন যে অরুণ চট্টোপাধ্যায় আসতেন, কেষ্ট চট্টোপাধ্যায় ছিলেন, ওনারা সবাই আমার বাড়িটারই গেছেন, কোয়ার্টারই এখানেই ছিল আমার। বলুন সেসব কথা কিছু। তারপর বিমান মাঝি, এরা সব যেতেন। তারপর আমাদের কি বলে বিমান চট্টোপাধ্যায়কে নিয়ে এটা আমার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এখন সে সময় আমি 100 ডায়ালে আছি। তা সে হঠাৎ করে সেই 100 ডায়ালে গাড়িতে করে যাচ্ছি, আর সিটি সেন্টারে এই মাইকেল মধুসূদন, এখন যে জমজমাট হয়ে গেছে তখন সেটা ওই রকম ছিল না, ফাঁকা ফাঁকা একদম। তো যাচ্ছেন বিকেলবেলায়, আমি দেখতে পেয়ে পর আমার প্রিয় লোক বিমান চট্টোপাধ্যায়। তা আমি বললাম, ড্রাইভারকে বললাম থামো 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 থামো। তারপর তখন খুব একটা তাড়া ছিল না, জাস্ট রাউন্ড দিচ্ছি আর কি। তা বিমানদাকে ডাকলাম। এখন ভয়ে তো সরে গেল সব বিমানদার, যারা আরও সঙ্গী সাথী বিকেলের দিকে যারা বয়স্ক লোকরা বেরিয়েছিলেন। তারপর আমি বললাম, কেমন কি আছেন, লেখালেখি কেমন কি চলছে? উনিও আমাকে বললো, তুমি কীরকম করছো, কী সব লিখছো, হ্যাঁ, তোমার ওই কবিতাটা খুব ভালো লেগেছে আমার, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা চলছে। তারপর বললাম যে না বিমানদা, এরপর আমাকে যেতে হবে, ঠিক আছে, আবার দেখা হবে। তারপরে বিমানদা চলে গেল। এখন আমাকে কিছুদিন পর বিমানদা সেই ঘটনাটা বলছে, জানো জিতেন কি হয়েছিল, তুমি তো আমাকে ডাকলে, তো আমি তো প্রথমে তোমাকে চিনতে পারিনি, বুকটা দূর দূর করছিল, পুলিশ ডাকছে, এটা তাহলে তো আবার কি সমস্যা রে বাবা। হ্যাঁ, তারপর এরাও আর ছোট একটা পুটপুটি মোটরসাইকেলের মতনও ছিল বিমানদার সঙ্গে। আচ্ছা, এখনো আছে, ওটা নিয়ে আমার বাড়িতে আসে। তা উনি বললেন যে কত টাকা চাইলো পুলিশ, এই যে বলছে আর বলো না, হ্যাঁ, আমাকে নিয়ে যে কি নাজেহাল করেছে, বলছে আমি একটু মজা পেলাম ওই করতে। তারপর ওদিকে বললাম যে এই পুলিশ সেই পুলিশ নয়, এ কবি পুলিশ, এ কবিতা নিয়ে আলোচনা করেছে। বলছি সে কি পুলিশ কবিতা লিখবে? তো এই হচ্ছে এটা। আমাকে অবশ্য দুর্গাপুরে সে সময় কবি পুলিশ বলেই ডাকতো। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আচ্ছা, পুলিশরা কি মানুষ নয় নাকি, না কবিতার তার মধ্যে কবি সত্তা থাকতে নেই? পুলিশ, আমার ভেতরে কবি সত্তাটা আছে, আমার পেটের দায়ে আমি আমার একটা চাকরি করছিলাম, জনসেবা, সেটাও একটা, তো সেটা তো আমার কবি সত্তাকে মেরে ফেলতে পারেনি। আমি তার মধ্য থেকেও কবিতা আমি লিখে গেছি এবং এখনো লিখছি। এইটাই। খুব ভালো, আপনি এভাবেই লিখে যান দাদা, খুব ভালো লাগলো। এবং আমার শেষ প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, যে আমাদের এই দুর্গাপুর শহরের আশা ভরসা বা স্বপ্ন নিয়ে কিছু বলুন, সামনে ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন। ভবিষ্যৎ, এটা তো শোনো, এই জিনিস তো থামবার নয়, এ চলতেই থাকবে। মানে সব কিছু আমি বলছি, সাহিত্য নিয়ে শুধু বলছি না, ওভারঅল আমি ওভারঅলকে এই যে জিনিস ভালো হোক মন্দ হোক সময়, হ্যাঁ, কারখানাগুলো তো এখন দুর্গাপুরের এক অর্থে খুব দৈন্যদশা। হ্যাঁ, সার্ভিস নেই, কারখানাগুলো সব এমএমসি বন্ধ। আমি সবগুলোকে এদের মানে যৌবন দেখেছি। ওজিপি তার পাশে, তার সেখানে একটা ইঁটও নেই। ওজিপি যে বাউন্ডারিটা, সেখানে একটা ইঁটও এখন নেই। ডিপিএল বিক্রি হয়ে গেছে, এবিএল ছিল, এবিবি ছিল, ওটা এবিএল হলো, তারপরে এই সব করে লটর পটর করে তারপর প্রচুর ছোট ছোট কারখানাগুলো এক সময় গজিয়ে উঠছে। আমরা ধোঁয়া খেয়েছি, ধুলো খেয়েছি, কিন্তু কিছুদিন পর এটা শুনেছি সরকার থেকে সাহায্য করা হয়, সরকারি সাহায্যটুকু নিয়ে তারপর আবার বন্ধ করে দিয়েছে। দুর্গাপুরের সার্ভিস আর নেই, তবু দুর্গাপুরের একটা কালচার আছে, সেই কালচারটা কিন্তু থেমে থাকার নয়,
এবং আরেকটা সমস্যা যেটা হয়েছে, আমি তো হসপিটালে আছি দেখি যে সিটি সেন্টারে যেটা হয়েছে, একদম পুরো সিটি সেন্টারটাই বেশিরভাগ একদম বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। মানে বেশিরভাগ প্যারেন্টসরাই আসে, আমি দেখেছি তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, একা একা আসে। আমি জিজ্ঞেস করি যে আপনারা সঙ্গে কাউকে আনতে পারেন না? বলে কেউ থাকে না, কেউ আমেরিকায় থাকে, কেউ হায়দ্রাবাদে থাকে, কেউ দিল্লিতে থাকে। এটা একটা কিন্তু খুব সমস্যা। মানে কি, এটা এই যে ছেলেকে মানুষ করে দিলাম, মেয়ে মানুষ করে দিলাম, আমি উপায়ও নেই, যে উপায় নেই, বড় বুক ফুলিয়ে বাবা বলে আমার ছেলে আমেরিকায় থাকে, আমার মেয়ে জাপানে কাজ করে। এটা বলতে ভালো লাগে, কিন্তু এই যে মানে একটা দ্বীপান্তরে থাকা, একটা বড় বড় বাড়ি, সেগুলো বুড়ো বুড়ি থাকে, বুড়োটি মরে গেলে বুড়ি একা, ওই যে তার বাড়ির কাজের লোকটি বা কাজের মেয়েটি সেই সব করে দেয়, কিংবা হোম ডেলিভারি আসে। এই যুগটা এসেছে। এক সময় কেউ কেউ আবার সেটা ওই তাদের মধ্যে লোক টোপ পেয়ে পর ওই বুড়িকে টুটি চিপে মেরে তার টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। এই কঠিন একটা মানে সামাজিক সমস্যা তৈরি হয়েছে, অবক্ষয়। হ্যাঁ, এই হয়ে গেছে। এটা নিয়ে এক ভদ্রলোকের কাছ থেকে জিজ্ঞেস করলাম। ভদ্রলোক শিক্ষক, তো তার 3 ছেলে। তো বললো যে ছোট 2 ছেলে যেতে থাকে, একজন আমেরিকায় থাকে, একজন রাশিয়ায় থাকে। আর ছোট ছেলেটিকে বললো খুব ব্রিলিয়েন্ট এটি আমার। তো আমি অনেকটা আমাকে চুপি চুপি বললেন, জানেন তো আমি খুব স্বার্থপরের মতন কাজ করেছি। এই ওদের চেয়ে এই ছোটটা আমার ব্রিলিয়েন্ট, একে আমি কোনো চাকরি করতে দেবো না। হায়ার সেকেন্ডারির পর বললাম যে তোকে আর পড়তে হবে না, আমার যা জমি জায়গা টাকা পয়সা আছে তোকে সব দেবো, তো কিচ্ছু দরকার নেই। তো আমি স্বার্থপরের মতো একে চাকরি করতে দিলাম না, বুড়ো বয়সে যাতে করে দেখতে পাই। ক্ষমা চেয়ে নিল। এই জন্য আমি খুব অপরাধ করেছি, কিন্তু উপায় নেই। আমি কি এই বয়সে কি করব? আমার স্ত্রী অসুস্থ, আমি কি করে থাকবো? এই চলছে সমাজের। নমস্কার, নমস্কার সবাইকে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। এবং আমরা আমাদের সঙ্গে ছিলেন পুলিশ কবি জিতেন্দ্র গোস্বামী মহাশয়। আপনারা দেখবেন লাইভটা পুরো অবসর পেলে, এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এর পরবর্তীতে হয়তো আবার আমরা আরেকজন নতুন অতিথিকে নিয়ে আসব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।